ব্রিটিশ আমলে কোম্পানির অপশাসনের জন্য আমাদের বাংলা তথা ভারতবর্ষের প্রতি, তার জনগণের প্রতি যে উপেক্ষা দেখা গিয়েছিল, যে অবহেলা দেখা গিয়েছিল, যে অপশাসন দেখা গিয়েছিল, বাংলা তথা ভারতবর্ষকে যেভাবে দুর্দশাগ্রস্ত করে তোলা হয়েছিল, এই সম্পর্কে লেখালেখি করছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি বাংলার 3টি জেলা ধরে সেই 3টি জেলার কি কি উপায়ে কি কিভাবে ক্ষতি সাধন করা হয়েছে সেই বিষয়ে বিস্তৃত লিখছেন। আগের ভিডিওতে আমরা বাঁকুড়া জেলাকে নিয়ে তার যে পর্যবেক্ষণ সেটা আমরা পড়াশোনা করেছি। আজকে আমাদের পঠিতব্য বিষয় হচ্ছে ফরিদপুর, বাংলায় খাদ্যাভাব। আমি উপরে যে জেলার অবস্থা বর্ণনা করিয়াছি তাহা বর্ষাকাল ব্যতীত অন্য সময়ে শুষ্ক ও জলহীন। উপরে যে জেলা মানে এখানে বাঁকুড়ার কথা আলোচনা করে এসেছেন সেই কথা। এবং অনেক সময় বৃষ্টিও ওই অঞ্চলে ভালো হয় না। পক্ষান্তরে অন্য একটি জেলার কথা বলিব, যাহা গঙ্গার বদ্বীপ অঞ্চলে অবস্থিত এবং প্রকৃতি যাহার উপর সদয়। এখানে বর্ষার সময় জমির উপর পলিমাটি পড়িয়া তার উর্বরা শক্তি বৃদ্ধি করে। আরও একটি কারণে এই জেলার কথা বলিতেছি। আমি কয়েকবার এই জেলায় ভ্রমণ করিয়াছি এবং লোকের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করিবার সুযোগ পাইয়াছি। একটা প্রধান কথা মনে রাখিতে হইবে, বাংলার সর্বত্র কৃষিজাত দ্রব্যই আয়ের একমাত্র পথ। 1870 সালের কোঠা পর্যন্ত যে সমস্ত আনুষঙ্গিক বৃত্তি সহস্র সহস্র লোক অবলম্বন করিয়া বাঁচিত, তাহা সর্বত্রই নষ্ট হইয়া গিয়াছে। এ বিষয়ে আমরা পূর্ববর্তী কয়েকটি ভিডিওতে পড়েছি। সেখানে তিনি দেখিয়েছেন কিভাবে বাংলার কৃষি এবং কৃষিজ ফসলকে কেন্দ্র করে যে শিল্প বাংলায় যেভাবে ছিল, কুটির শিল্প হিসাবে ঘরে ঘরে বাংলার মানুষ, বাংলার মেয়েরা, বোনেরা কাজকর্মের মধ্যে সাংসারিক কাজকর্মের ফাঁকে ফাঁকে করত এবং তাই দিয়েই তাদের সংসার নির্বাহ করত। সেই শিল্পগুলোকে, এবং শুধু এটা করতো মানে সময় কাটানোর মতো নয়, সেটা উৎকর্ষের চরম শিখরে উঠেছিল। সেই শিল্পকে কিভাবে সরকারের প্রশ্রয়ে কিভাবে ধ্বংস হয়ে গেছে। বয়ন শিল্প দ্রুত লোপ পাইতেছে। পূর্বে নদীতে মাল ও যাত্রীবহনের জন্য যেসব বড় বড় নৌকা চলিত, বিদেশি কোম্পানির জাহাজ তার স্থান অধিকার করিয়াছে। এই নৌশিল্প, নৌ বাণিজ্য শিল্প, এটাও তাই। যেসব তাঁতি, জোলা, মাঝি মাল্লারা মুখের অন্ন কাড়িয়া লওয়া হইয়াছে, তাহারা সকলে এখন কৃষিবৃত্ত অবলম্বন করিয়াছে। ফলে জমির উপর অতিরিক্ত চাপ পড়িতেছে। অধুনাতন রিপোর্ট হইতে জেলার মানে ফরিদপুর জেলার উৎপন্ন কৃষিজাত দ্রব্যের একটা তালিকা দেওয়া হইল। ফরিদপুরের কৃষিজাত পণ্য 6। ফসলের নাম আশু ধান। জমির পরিমাণ 2,39,300 একর। প্রতি একরে উৎপন্ন 10 মণ 30,06 টাক। এবং আমন ধান, আশু ধান মানে ওটা আউশ ধান, আমরা যেটাকে আউশ ধান বলি। আমন ধান 7,59,900 একর।
এই জমিতে চাষ হয়েছে। ফসল উৎপন্ন হয়েছে 12 মণ 20 সের 06 টাকা। তাহলে মোট উৎপন্ন হচ্ছে প্রতি মণের দর, মোট উৎপন্ন হচ্ছে 25,72,475 আউশ ধান, এবং আমন ধান হচ্ছে 94,98,755। আউশ ধানের প্রতি মণের দর হচ্ছে 6 টাকা 13 আনা, এবং আমন ধানের দর হচ্ছে 7 টাকা 4 আনা। তাহলে এই 25,72,475 মণের 6 টাকা 13 আনা দরে মোট মূল্য হচ্ছে 1,75,24,985 টাকা, এবং আমন ধানের 94,98,750 মণের 7 টাকা 4 আনা দরে মোট মূল্য হচ্ছে 6,88,65,937 টাকা। এরকম খুঁটিয়ে খুঁটিয়ে তন্ন করে তথ্য জোগাড় করে হিসাব সহকারে দেখিয়েছেন বিজ্ঞানী অধ্যাপক, এবং তিনি তা লিপিবদ্ধ করে রেখে গেছেন। এরকমভাবে বোরো ধান, গম, যব, ছোলা, ডাল, তিসি, তিল, সরিষা, মশলা, গুড়, পাট, তামাক এবং অন্যান্য ফল ও শাকসবজি ইত্যাদি প্রত্যেকটা বিষয় ধরে ধরে জমির কত পরিমাণ জমিতে চাষ হয়েছে, তার উৎপন্নের পরিমাণ কত, মোট উৎপন্ন কত এবং বিক্রয় মূল্য মোট কত, তার একটা হিসাব তিনি দিয়েছেন, যেটা টোটাল মূল্য হচ্ছে 13,36,36,745 টাকা। আমি এই হিসাবটার বিস্তৃত পাঠের মধ্যে গেলাম না, কারণ এটা আমি মুখে বলে গেলেও আপনারা শুনে মনে রেখে হিসাবটাকে মিলিয়ে নিতে বা বুঝে নিতে পারবেন না, অসুবিধা হবে। সেই জন্যে এর ডিটেল হিসাবটার মধ্যে আমি গেলাম না। মোট 13,36,36,745 টাকা। আর ফসলগুলোর নাম বলেছি, বোরো ধান, গম, যব, ছোলা, ডাল, তিসি, তিল, সরিষা, মশলা, গুড়, পাট, তামাক, ফল ও শাকসবজি। মানে প্রত্যেকটা বিষয়েই, কৃষিজ প্রত্যেকটা ক্ষেত্রেই কি পরিমাণ জমিতে চাষ হতো এবং কি পরিমাণ ফসল উৎপন্ন হতো এবং তার বিক্রয় মূল্য কী ছিল তার হিসাব একটা তিনি দিয়েছেন। উপরে লিখিত হিসাব হইতে দেখা যাইবে যে ফরিদপুরের লোকের মাথাপিছু বার্ষিক আয় 57 হইতে 58 টাকা। জনাপ্রতি মানুষ বছরে 57 থেকে 58 টাকা ইনকাম করছে। ফরিদপুরের লোকসংখ্যা ছিল 22.5 লক্ষ। জ্যাক ও ওমালি সকল শ্রেণীর লোকের হিসাব ধরিয়া বার্ষিক আয় মাথাপিছু গড়ে 52 টাকা, ঋণ 11 টাকা এবং কর 2 আনা ঠিক করিয়াছেন। এখানে পুরনো দিনের হিসাবের কিছু নিয়ম পদ্ধতি আছে, যেগুলো এখন আর আমাদের হিসাবের মধ্যে ব্যবহার হয় না। জ্যাক বলেন যে যেসব লোক শিল্পকার্যে নিযুক্ত আছে তাহাদের সংখ্যা শতকরা 8 জনের বেশি হইবে না, এবং এই অল্প সংখ্যক লোকের মধ্যেও 1/3 লোককেও কারিগর বলা যায় না। অধিকাংশ শ্রমিক কুলির কাজ অথবা রাস্তা বা পুকুরে মাটি কাটার কাজ করে। তাহারা ভালো উপায় করে। কাজের মরশুমে দৈনিক 1 টাকা অথবা মাসিক গড়ে 15 টাকা হইতে 20 টাকা পর্যন্ত রোজগার করে। কিন্তু এই কাজের মরশুম বৎসরে 2 মাস থাকে কিনা সন্দেহ। কেবল ফসল বোনা ও কাটার সময় মজুরের প্রয়োজন হয়। ফসল বোনা এবং কাটার সময় একথা সত্য,
যে কতগুলি ভদ্রলোক কেরানি বা উকিলও কিছু পয়সা উপার্জন করে, কিন্তু তাহারা সাধারণত গ্রামের অধিবাসী নয়। পক্ষান্তরে বড় বড় জমিদারির মালিকেরা তাহাদের জমিদারিতে বাস করেন না এবং তাহাদের জন্য লক্ষ লক্ষ টাকা গ্রাম হইতে শোষণ করিয়া কলিকাতায় চালান দেওয়া হয়। ইহাও বিবেচ্য যে প্রধান খাদ্যশস্য সম্বন্ধে ফরিদপুর জেলা আত্মনির্ভরক্ষম নহে। কেবলমাত্র ইহাই তত বেশি চিন্তার কারণ নহে। বস্তুত পাট উৎপাদনকারী জেলাগুলির পক্ষে ইহাকে সুলক্ষণও বলা যাইতে পারে, কেননা তাহারা তাহাদের বাড়তি টাকা দিয়া বাখরগঞ্জ, খুলনা প্রভৃতি জেলা হইতে চাউল কিনিতে পারে। কিন্তু যদি আমরা সমগ্র বাংলার মোট উৎপন্ন চাউলের হিসাব করি, তাহলে স্তম্ভিত হইতে হয়। কেননা যে বাংলা ভারতের মধ্যে একটি শ্রেষ্ঠ ঐশ্বর্যশালী প্রদেশ বলিয়া পরিচিত, সেখানে উৎপন্ন খাদ্যশস্যের পরিমাণ সমগ্র লোকসংখ্যার পক্ষে যথেষ্ট নয়। বাংলাদেশে মোট উৎপন্ন চাউলের পরিমাণ 27,73,76,702 মণ। দুর্ভিক্ষ কমিশনের রিপোর্ট অনুসারে মাথাপিছু বার্ষিক 7 মণ চাউল প্রয়োজন হয়। বাংলার লোক সংখ্যা 4,57,91,689 জন। সুতরাং বাংলার পক্ষে বার্ষিক 32,05,41,823 মণ চাউলের প্রয়োজন। তার জায়গায় উৎপন্ন হয় 27,73,00,000 সামথিং। অতএব বাংলাদেশে মোট 4,31,65,121 মণ চাল কম পড়ে, অর্থাৎ মাথাপিছু বার্ষিক প্রায় 1 মণ, অর্থাৎ মাথাপিছু দৈনিক খাদ্যের পরিমাণ 3/4 সের, 1 সেরের 4 ভাগের 3 ভাগ কম পড়ে। এই সের, পাই, আনা এই হিসাবগুলো যেহেতু এখন আর প্রচলিত নয়, তাই এগুলো বুঝতে হয়তো এখনকার লোকেদের অসুবিধা হতে পারে। বাংলার একটি অন্যতম উর্বর জেলার অধিবাসীদের মাথাপিছু আয় এত কম, একথা আশ্চর্য মনে হইতে পারে। ইহার কারণ লোক বসতির ঘনতা। এখানে প্রতি বর্গ মাইলে লোক সংখ্যা গড়ে 949 জন। হাওড়া প্রতি বর্গ মাইলে 1882 জন। ঢাকা প্রতি বর্গ মাইলে 1148 জন এবং ত্রিপুরার 972 জনের পরেই ফরিদপুর বাংলাদেশের মধ্যে সর্বাপেক্ষা লোক বসতিপূর্ণ স্থান। অর্থাৎ হাওড়া, ঢাকা, ত্রিপুরা এই 3টি জায়গার পরেই সবচেয়ে ঘনত্ব, লোকসংখ্যার ঘনত্ব হচ্ছে ফরিদপুরে। এবং যদি কেবলমাত্র কর্ষণযোগ্য জমির হিসাব ধরা যায়, তবে ফরিদপুরের লোক বসতি প্রতি বর্গ মাইলে 1272 হইয়া দাঁড়ায়। এবার যে জায়গাগুলো, যে জমিটা চাষযোগ্য নয়, সেটাকে যদি হিসাবের বাইরে দিয়ে দেওয়া হয়, শুধু চাষযোগ্য জমিটাকে যদি দেখানো হয়, তাহলে আবার এই জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাবে। মিস্টার টমসন 1921 সালে বাংলার আদমশুমারির সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তিনি বলেন যে এই জেলার অবস্থা শীঘ্রই এমন দাঁড়াইবে যে জমির উপর আর বেশি চাপ দেওয়ার উপায় থাকিবে না, অর্থাৎ কৃষিযোগ্য জমি আর পাওয়া যাইবে না। পাশ্চাত্য দেশসমূহে কৃষিজীবীদের মধ্যে লোকবসতির পরিমাণ সাধারণত প্রতি বর্গ মাইলে 250 জন। তদতিরিক্ত লোক শিল্প ও বাণিজ্য দ্বারা জীবিকা নির্বাহ করে। কিন্তু গঙ্গার এই বদ্বীপ অঞ্চলে প্রতি বর্গ মাইলে লোক বসতির পরিমাণ তাহা অপেক্ষা 3-4 গুণ। এছাড়া
এই অঞ্চলকে কেবল যে স্বাভাবিক নিয়ম অনুসারে বাড়তি লোকই পোষণ করিতে হয় তাহা নয়, বাহির হইতে যেসব লোক আমদানি হয় তাহাদিগকেও পোষণ করিতে হয়, এবং এই শ্রেণীর বাইরের লোকের সংখ্যা বাংলাদেশে ক্রমেই বৃদ্ধি পাইতেছে। যুক্তপ্রদেশ এবং বিহার উড়িষ্যার লোকবসতির পরিমাণ বেশি এবং সেখানকার আর্থিক অবস্থাও ভালো নয়। সেই কারণে এই দুই প্রদেশ হইতে, যুক্তপ্রদেশ মানে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে লোক আমাদের বাংলায় বরাবরই এসে বাংলার ঘাড়ে এসে পড়ে। বাংলাদেশে ক্রমাগত লোক আমদানি হইতেছে। 1901 থেকে 11 সাল এবং 1911 থেকে 21 সাল এই দুই দশকে গড়ে 5 লক্ষ করিয়া লোক ওইসব অঞ্চল হইতে বাংলায় আমদানি হইয়াছে। পানান্ডিকরের মতে জমির উপর চাপ ক্রমেই বাড়িতেছে, ইয়ার ফলে জমি অতিরিক্ত রকমে ভাগ হইয়া যাইতেছে। লোকসংখ্যা বাড়লেই জমির মালিকানা অধিক সংখ্যক মানুষের মধ্যে বিভাজিত হয়ে যাবে। বাংলার অধিকাংশ জেলায় কৃষকের জমির আয়তন 2.2 একর। হিন্দু আইন অনুসারে উত্তরাধিকারীদের মধ্যে সমান ভাগে জমি বন্টন হয়, মুসলমান আইন অনুসারে জমি বিভাগ আরও বেশি হয়। ইয়ার ফলে জমি ক্রমাগত ভাগ হইতে হইতে আয়তন 1/2 একর পর্যন্ত হইয়া দাঁড়ায়। তুলনায় সুবিধার জন্য অন্যান্য কয়েকটি দেশে কৃষকের জমির আয়তন নিম্নে দেওয়া হইল। ইংল্যান্ডে মাথাপিছু জমির পরিমাণ 62.0 একর, জার্মানিতে 21.5, ফ্রান্সে 20.25, ডেনমার্কে 40.0, বেলজিয়ামে 14.5, হল্যান্ডে 26.0, যুক্তরাষ্ট্র মানে আমেরিকায় 148.0, জাপানে 3.0, চীনে 3.25। সেই জায়গায় আমাদের বাংলায় 2.2 একর। তবে এই তখনকার দিনের এই যে মালিকানা, একজন ব্যক্তির জমির মালিকানা, এটাও এখনকার হিসাবে দাঁড়ালে অনেক বেশি, কারণ এখন জনসংখ্যা বহু গুণ বেড়ে গেছে এবং এই একর হিসাবে জমির মালিকানা হয়তো হাতে গোনা কয়েকজন ব্যক্তির হয়তো থাকতে পারে। এখন জমির শহরাঞ্চলে এই জমির বাসযোগ্য জমির মালিকানা পরিবার পিছু কাঠাতে গিয়ে পৌঁছেছে এবং গ্রামে এখনও বিঘার হিসাবে জমির মালিকানা নির্ধারিত হয়, একরে নয়। এই ছিল ফরিদপুরের অবস্থা, যেখানে একটি পলিমাটি সমৃদ্ধ নদীবহুল দেশ এবং যেখানে প্রচুর বর্ষাও হয়। সেই জায়গাতে যেখানে ফসল ভালো উৎপন্ন হওয়ার কথা, তা সত্ত্বেও সেখানে উৎপাদনের হার কম এবং মাথাপিছু আয়ের পরিমাণ কতটা কম তার হিসাব দিয়েছেন অধ্যাপক, এবং দেখাচ্ছেন যে বিদেশি সরকার আমাদের গ্রামের কৃষকদের তাদের জীবনযাপনের এবং তাদের আয় ব্যয়ের দিকে কোনো রকমভাবেই নজর দিতেন না, উদাসীন ছিলেন। এরপর রংপুরের আর্থিক অবস্থা। উত্তরবঙ্গের আরেকটি জেলা রংপুর। তাজহাট এস্টেটের সহকারী ম্যানেজার শ্রীযুক্ত প্রমথনাথ মৈত্র 1919 সালে রংপুর জেলার শিল্পসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণী প্রস্তুত করেন। এই রিপোর্টের মূল মর্ম হল এই যে জেলার অধিকাংশ শিল্প নষ্ট হইয়া গিয়াছে, ফলে জমির উপর অতিরিক্ত চাপ পড়িয়াছে। রিপোর্ট হইতে উদ্ধৃত নিম্নলিখিত বিবরণ হইতে এই শোচনীয় অবস্থার কিছু পরিচয় পাওয়া যাইবে।
রংপুরের সমস্ত শিল্পই হাতের কাজ, ইহার প্রায় সকলই নষ্ট হইয়া গিয়াছে। কেবল চট বোনা ও গুড় তৈরির কাজ কিছু কিছু আছে। স্থানীয় লোকেরাই এইসব শিল্পজাত ক্রয় করিত এবং নিকটবর্তী হাটে উহা বিক্রয় করিত। সস্তা দামের বিদেশি পণ্য আমদানি হওয়াতে ওইসব শিল্পজাত আর বিক্রয় হয় না। সুতরাং শিল্পীদিগকে নিজ নিজ বৃত্তি ত্যাগ করিয়া কৃষিকার্য অবলম্বন করিতে হইয়াছে। এই যতই অন্য কাজ ছেড়ে দিয়ে মানুষ কৃষিকার্যের দিকে চলে আসছে, ততই এই কৃষিকার্যে প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে এবং জনাপ্রতি আয়ের পরিমাণ কমে যাচ্ছে। এখনও অবসর সময়ে তারা এইসব শিল্পকার্য কিছু কিছু করে, তবে বেশিরভাগ ফরমায়েশি জিনিসই তৈরি করিয়া থাকে। রংপুরের শতরঞ্জ বাংলার সর্বত্র বিখ্যাত ছিল, কিন্তু দেশের সর্বত্র রেলপথে যাতায়াতের সুবিধা হওয়াতে বিহার ও যুক্তপ্রদেশের নিকৃষ্ট ও সস্তা শতরঞ্জ রংপুরের শতরঞ্জকে লোপ করিয়া দিয়াছে। মানুষ সস্তা জিনিসের প্রতি আকৃষ্ট হয়। চট শিল্প, জেলার স্ত্রীলোকেরাই পূর্বে চট বুনিত, এখনও তাহারাই বুনিয়া থাকে। তাহারা নিজেরাই পাট হইতে সুতা কাটে এবং তদ্বারা চট বুনে। পূর্বে এই চটের খুব চাহিদা ছিল। কৃষকদের মধ্যে জীবিকার আদর্শ যখন খুব নিচু ছিল, তখন তাহারা শীতকালে রাত্রে এই চট গায়ে দিয়াই শীত নিবারণ করিত। 2-3খানি একত্রে সেলাই করিলে লেপের কাজ হইত। কিন্তু এখন সস্তা বিদেশি কম্বল চটের স্থান অধিকার করিয়াছে। এন্ডি শিল্প, এই শিল্প দ্রুত লোপ পাইতেছে। তুলা বয়ন শিল্প, এই শিল্প প্রায় লোপ পাইয়াছে। কাঁসা শিল্প, এই শিল্প প্রধানত জেলার পূর্বাঞ্চলে প্রচলিত ছিল, ইহাও প্রায় লুপ্ত হইয়া গিয়াছে। চিনি ও গুড় শিল্প, বহু বৎসর পূর্বে রংপুর বাংলার অন্যতম প্রধান গুড় উৎপাদনকারী জেলা ছিল। চিনির কারখানার চিহ্ন এখনও দেখিতে পাওয়া যায়, কিন্তু এইসব কারখানায় কখনো কল ব্যবহৃত হইত না। চিনি এখন অল্প পরিমাণে তৈরি হয় এবং পূজা পার্বণ প্রভৃতিতে ওই চিনি ব্যবহৃত হয়। বিদেশি হইতে আমদানি সস্তা চিনি রংপুরের চিনি শিল্পকে লোপ করিয়া দিয়াছে। রংপুরের লোক সংখ্যা 23 লক্ষ এবং ইহা কৃষিপ্রধান জেলা। মিস্টার জে.এন. গুপ্ত, MA, ICS কমিশনারের হিসাব মতে এই জেলার কৃষিজাত সম্পদের মূল্য প্রায় 9.5 কোটি টাকা। সুতরাং এখানকার অধিবাসীদের বার্ষিক আয় মাথাপিছু 40 টাকা, মাসে কত এটা আমি হিসাবটা বুঝতে পারছি না, যাই হোক অস্পষ্ট আছে। দৈনিক প্রায় 7 পয়সা। জমির উপর চাপ ক্রমেই বৃদ্ধি পাইতেছে এবং এই চাপ কমাইবার জন্য শিল্পের উন্নতি ও প্রসার বিশেষ প্রয়োজন। অন্যথা জমি লইয়া বিবাদ বিসংবাদ, মামলা মোকদ্দমা সর্বদা হইতে থাকিবে। বাংলাদেশে বৈদেশিক শাসন প্রত্যেক কুটির শিল্পকে লোপ করিবার জন্য যথাসাধ্য করিয়াছে। কেননা হোম হইতে কলের তৈরি জিনিস এদেশে আমদানি করিতে হইবে। পক্ষান্তরে জাপান কুটির শিল্পের উন্নতি করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিয়াছে এবং করিতেছে। উদ্ধৃত বিবরণ হইতে বোঝা যাইবে যে সভ্য বৈদেশিক শাসনে বৈজ্ঞানিক উন্নতি এবং সর্বত্র রেল ও স্টিমারে যাতায়াতের সুবিধা হওয়াতেও কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয় না। রামজে ম্যাকডোনাল্ড রাষ্ট্রনীতিকে দূরদৃষ্টি লইয়া এই অবস্থা যথার্থরূপে উপলব্ধি করিয়াছিলেন এবং বলিয়াছিলেন, পাশ্চাত্য প্রাচ্য দেশে বিষম ভ্রম করিতেছে। অ্যাডাম স্মিথ ও রিকার্ডোর গ্রন্থ হইতে ধার করা মতামত একটি সরল প্রাচীনপন্থী জাতির ঘাড়ে চাপাইলে ফল শোচনীয় হয়।
আমাদের দেশেও তাহাই ঘটিতেছে। আচার্যের আত্মচরিতের পঞ্চবিংশ পরিচ্ছেদ এই পর্যন্ত। নমস্কার।